হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে লেকচারটা করব সেটা হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সের সবকিছু আমাদের সিলেবাসে নেই। এটা একটা দুঃখের ব্যাপার। কারণ হুট করে একটা মাঝখানে টপিক দিয়ে দিয়েছে, বলছে কনভার্জেন্ট সিকোয়েন্স। তো সাধারণভাবে আমাদের আসলে কিছু বেসিক লিস্ট জানা দরকার। তারপর না হয় আমরা আসলে কনভার্জেন্ট সিকোয়েন্স যাব। এটা হচ্ছে একটা নিয়ম। এখন আসলে আমরা ধরেন সিকোয়েন্সের ডেফিনিশনই জানি না, আমরা কনভার্জেন্ট সিকোয়েন্সে চলে গেলাম, এরকম ভাবে আমাদের সিলেবাসটা সাজাইছে। সেই কারণে আমি আসলে আমাদের জন্য আমরা বেসিকটা আলোচনা করে তারপরে একটু হচ্ছে আমাদের যেটা সেটাতে চলে যেতে চাই। তো আমাদের কাছে আমরা আসলে প্রথমে শিখতে চাই যে ডেফিনিশন অফ সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের সংজ্ঞা বা ডেফিনিশনটা কি সেটা একটু দেখতে চাই। তো আমরা যেহেতু দেখতে চাই, আমরা আগে একটু লিখি, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো একটু লিখে রাখেন, সেটা হচ্ছে সিকোয়েন্স হচ্ছে কি আসলে। তো আমি একটা সিকোয়েন্স ইজ অ্যান, সুন্দর করে লিখে দিচ্ছি যে একটা সিকোয়েন্স সেটা হচ্ছে একটা ইজ অ্যান অর্ডার অর্ডার লিস্ট, যেখানে অর্ডার লিস্ট অফ কি টার্মস, এটা একটু লিখি টার্মস। ওকে, যে টার্মগুলো আসলে ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, এই কারণে লিখি ফাইনাইট ওয়ার ইনফাইনাইট। ওকে, যেখানে এটাও বলে রাখা ভালো হয়, আর যেখানে প্রতিটা ইজ টার্ম, প্রত্যেকটা টার্মের একটা স্পেসিফিক পজিশন থাকবে, হ্যাজ স্পেসিফিক পজিশন। এটা একটু লিখতে চাই। আরো যদি আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিতে চাই, আসলে এটা হচ্ছে জাস্ট রাফ ব্যবহার বলতে পারেন, এটা আসলে ডেফিনিশন না, আমি জাস্ট আমাদের বোঝার জন্য আমি লিখতেছি। সেটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। একটা স্টার্টিং পয়েন্ট, আমি শুধুমাত্র এখানে স্টার্টিং পয়েন্টটা লিখে দিই, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আসল ব্যাপারটা কি। আপনি যখন বুঝাবো তখন আরো সুন্দর বুঝবেন যে একটা স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। ওকে, পয়েন্ট থাকতে হবে, এটা একটু লিখে রাখলাম। তো ঠিক আছে, আমরা এইগুলা মেনে নিলাম। আমরা ডেফিনেশনটা পরে বুঝাবো, আগে আমরা আরো কিছু কথা লিখে রাখি। যে সিকোয়েন্সকে সাধারণত কখনো কখনো যে সিকোয়েন্স is denoted by কখনো কখনো এভাবে ডিনোট করা হয় কি, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন। কখনো কখনো এরকম সেকেন্ড ব্র্যাকেট নোটেশন দ্বারা আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আপনার করতে পারি। কখনো কখনো ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও আমরা একটা সিকোয়েন্স হচ্ছে আসলে ডিনোট করতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে ফেলি। যেমন সাপোজ এক্সএন, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। ধরেন তার টার্মগুলো আসলে এরকম আছে, মনে করেন এটা 1/2, 1/3, 1/4, এরকম করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে ওকে, তো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন দেখছেন, এখন এটাকে মনে করবেন যে এটা একটা সিকোয়েন্স। এখন কেন এটা সিকোয়েন্স হলো, আমরা যদি ডেফিনেশনের সাথে মিলাই যে এটা কেন হলো, কারণ বলছে সিকোয়েন্স হচ্ছে এরকম অর্ডার লিস্ট অফ টার্মস থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে টার্মসটা কি। সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের মনে আছে সবার নিশ্চয়ই যে সেটের ক্ষেত্রে আমরা, এই যে সেটের ক্ষেত্রে আমরা এদেরকে বলতাম এলিমেন্ট বা কি বলতাম, এটাকে এলিমেন্ট বলতাম ইংলিশে, তাই না? যে এটা একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা সেটের এলিমেন্ট, তাই না? আর এই যে সিকোয়েন্সের ক্ষেত্রে এই যে এদেরকে এলিমেন্ট না বলে আমরা বলবো হচ্ছে টার্ম। কি বলবো? টার্ম। মানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা টার্ম বলে থাকি। তাহলে অর্ডার লিস্ট অফ টার্মস, কিছু টার্মের অর্ডার লিস্ট আকারে থাকবে, এই যে লিস্ট আকারে আছে। আচ্ছা, যেখানে এখানে আবার আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছে, যেখানে এই যে টার্মগুলো দেখতে পাচ্ছেন সেই টার্মগুলোর অবশ্যই অবশ্যই পজিশন থাকা লাগবে, স্পেসিফিক একটা পজিশন থাকা লাগবে। দেখেন আমি যদি বলি যে একটা পজিশন আছে, দেখেন এর পজিশন হচ্ছে 1 নাম্বার পজিশন, এ 2 নম্বরে আছে, এ 3 নম্বরে আছে, এ 4 নম্বরে আছে, তাহলে এই যে একটা পজিশন দিয়ে দিলাম। আমি বললাম এক নাম্বার পজিশনে কে, আপনি বলবেন 1 আছে, 2 নাম্বার পজিশনে হাফ আছে, 3 নাম্বার পজিশনে 1/3 আছে, 4 নাম্বার পজিশনে 1/4 আছে। তাহলে এই যে একটা পজিশন আছে। ঠিক আছে, আর আরো যদি সুন্দর করে বলি যে আমার স্টার্টিং পয়েন্ট 1,
এক নাম্বার যে সে কি সিরিয়ালে আছে কিনা। এক এক বলছি, ধরেন আমরা কাউন্টিং করি না আমাদের ক্লাসে গিয়ে যে এক একজনে দাঁড়ায় যায়, দুই একজনে দাঁড়ায় যায় বা হাত তুলে, ঠিক তেমনি আমি এক বলছি, কাকে দিতে পারছি দেখেন, এক বললে আমি একে দিতে পারছি যে এক, একের অবস্থান মানে এক নাম্বার পজিশন কে দখল করছে বলছে ওয়ান, দুই নাম্বার পজিশন কে দখল করছে বলছে ওয়ান টু, তিন নাম্বারে ওয়ান থার্ড, এরকম। তাহলে এই কারণে এটাকে একটা সিকোয়েন্স বলা হবে। তাহলে সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে অর্ডার লিস্ট অফ টার্ম, যেখানে টার্ম গুলো ফাইনাইট হতে পারে। দেখেন এই যে এখানে এটা কিন্তু চলতেছে, তার মানে এখানে ইনফাইনাইট টার্মস, তাই না? আর আবার ফাইনাইটও হতে পারে। এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টার্মের একটা স্পেসিফিক পজিশন থাকা লাগবে। আরো সুন্দর করে বা একদম সহজ ভাষায় বললে স্টার্টিং পয়েন্টটা যেন আমরা বলতে পারি যে স্টার্ট হয়েছে কার দ্বারা, এটা যেন আমরা বলতে পারি স্টার্ট হয়েছে কার দ্বারা। ওকে, এটা গেল। তো আমরা একটু আরেকটু আরেকটু যেতে চাই এবার, যেহেতু আমাদের ডেফিনেশনটা শেষ। সেটা হচ্ছে ছোটকালে আমরা যারা পড়াতাম, 9-10 এর স্টুডেন্টদেরকে পড়াতাম, সেটা হইতে পারে এরকম যে আমরা বলতাম যে সবাইকে যে একটা সেট, সেটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হতো আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, তখন ওটাকে আসলে আমরা সেট বলে থাকি, এরকম বলতাম। কিন্তু তো সাধারণভাবে আপনার মনেও কিন্তু এরকম একটা প্রশ্ন আসার কথা যে এই যে যে সিকোয়েন্স, তাকেও কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করতে পারি। তাহলে সিকোয়েন্স আর সেটের মধ্যে পার্থক্যটা কোথায়, বা আমি কিভাবে বুঝবো যে এটা সিকোয়েন্স নাকি এটা একটা সেট? নাকি বুঝতে পারিনি? যেমন সকল সেট সিকোয়েন্স নাও হতে পারে, আমরা এটা দেখাবো, কিন্তু আপনার এই কথাগুলো একটু বলতে হবে, ঠিক আছে? ওকে, সকল সেট কি বলছি, সিকোয়েন্স না হতে পারে, কিন্তু সকল সিকোয়েন্স সেট হতে পারে। যেমন যেমন আমরা যাবো তার মধ্যে এটা যাওয়ার আগে আমি আরেক একটু বলতে চাই যে আসলে সেট এবং সিকোয়েন্সের মধ্যে পার্থক্যটা কোথায়, তারপর আমি সব জায়গায় যাব। তো দেখেন আমরা যখন সেটে যাইতাম একটা সেট নিলাম এরকম, এটাকে বলতাম হচ্ছে সাপোজ 1, এটা 2, এরা 3। তো এদেরকে আমরা বলতাম কি, এই সেটের এদেরকে বলা হয়তো এলিমেন্ট। আর যখন আমরা সিকোয়েন্স বলবো, সাপোজ xn, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, তখন এদেরকে আমরা এলিমেন্ট না বলে এদেরকে কি বলবো, টার্ম বলবো। তাহলে সেটের ক্ষেত্রে যারা থাকে সেটের, তাদেরকে আমরা এলিমেন্ট বলি, আর সিকোয়েন্সের ক্ষেত্রে কি বলি, টার্মস বলি। তাহলে পারা যাবে না? এটা এক নাম্বার ডিফারেন্স। এটা আমরা জানি যে সেটের ক্ষেত্রে কখনো কোনো ধরনের রিপিটেশন হয় না, যেমন 1 2 2 2 3, এটাকে আমরা চাইলে লিখতে পারি যে 1 2 3। তাহলে সেটের ক্ষেত্রে রিপিটেশন হয় না। বাট মনে রাখতে হবে সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আমরা বলতাম যে এটা একটা সিকোয়েন্স, তাহলে 1 2 2 2 3 লিখতে হতো, অর্থাৎ আপনি লিখতে পারতেন না যে এটা 1 2 3, কারণ এটা হচ্ছে একটা সিকোয়েন্স। সিকোয়েন্সের ক্ষেত্রে টার্ম রিপিটেশন হতে পারে। তাহলে কি পার্থক্য, সেটের ক্ষেত্রে যারা থাকে তাদেরকে আমরা এলিমেন্ট বলি, আর সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা তাদেরকে টার্মস বলি। হ্যাঁ, সেটের এলিমেন্টগুলো রিপিটেশন হইতে পারে না, রিপিটেশন হয় না, কিন্তু সিকোয়েন্সের এলিমেন্টগুলো রিপিটেশন হতে পারে। আরেকটা ডিফারেন্স আছে, যেমন আমরা এই সেটকে, এই যে নামক সেটকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম 3 2 1, অথবা এমনি লিখতে পারতাম যে 2 1 3, তাই না? একই সেট বুঝাইতো। কিন্তু আপনি যদি একটা সিকোয়েন্সকে এরকম উল্টাপাল্টা করে দেন, তাহলে একই হবে না। যেমন মনে করেন xn আসছে আমাদের এরকম 1 1 হাফ 1 থার্ড, এরকম আসছে। আবার আরেকটা জিনিস নিলাম, সেটা আসলে এরকম 1 হাফ 1 থার্ড আর 1। এই ক্ষেত্রে দুইটা সিকোয়েন্স দুই রকম আলাদা, অর্থাৎ এটা কিন্তু সেটের মতো কাজ করবে না। অর্থাৎ এদের অর্ডারটা একটা গুরুত্বপূর্ণ, বা পজিশনটা, কে কোন পজিশনে আছে। আমি বললাম এক নাম্বার পজিশনে কে আছে, এই উপরেরটার ক্ষেত্রে 1 আছে, 2 নাম্বার পজিশনে হাফ আছে, 3 নাম্বারে এত আছে। কিন্তু এখানে দেখেন এক নাম্বার পজিশনে হাফ চলে আসে, 2 নাম্বারে 1 থার্ড, 3 নাম্বারে 1, অর্থাৎ এখানে পজিশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে এই যে পার্থক্যগুলো আছে সেটের মধ্যে, আর কিসের মধ্যে বলছি, সিকোয়েন্সের মধ্যে, ঠিক আছে? আচ্ছা গেল। এবার আমি একটা কথা বলছিলাম যে আসলে ধরেন আমরা যদি বলে থাকি যে সেট অফ ইন্টিজার্স, সেট অফ ওকে সেট অফ ইন্টিজার্স, এটাকে আমরা এরকম ডিনোট করে থাকি। এর মধ্যে কারা থাকে, মাইনাসের অনেকগুলো এলিমেন্ট থাকে, মনে করেন -3 -2 -1, এরপরে 0 থাকে, আবার এখানে 1 2 3 এরকম ডট ডট চলতে থাকে, তাই না? এখন
এখন বলেন এটা একটা সেট, কিন্তু এটা কি সিকোয়েন্স হবে কিনা? এটা কি সিকোয়েন্স হবে কিনা? বলছেন না, সিকোয়েন্স হবে না। কেন হবে না? কারণ এটা দেখতে পাচ্ছি আমরা অর্ডার লিস্ট অফ টার্ম আছে, ঠিক আছে, বাট আমরা একটা যদি স্পেসিফিক পজিশন দিতে চাই, অর্থাৎ আমি যদি বলি ওয়ান নামক একটা পজিশন দিতে চাই, বলেন তো কাকে আমি ওয়ান নামক পজিশন দেব? আমি বলতে পারবো। অর্থাৎ আমি যদি আরো সুন্দর করে বলি, এখানে কি স্টার্টিং পয়েন্ট আছে যে কে আসলে এক নামক পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট আছে, যেমন এখানের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা কত ছিল? স্টার্টিং পয়েন্টটা এই যে এটা দ্বারা স্টার্ট হয়েছে, কিন্তু এখানে বলেন তো এই যে এখানে কার দ্বারা স্টার্ট হয়েছে আমরা কি খুঁজে পাচ্ছি? খুঁজে পাচ্ছি? পাচ্ছি না। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এই কারণে সেট অফ ইন্টিজার শুধু সেট, কিন্তু সিকোয়েন্স না। সেট এবং সিকোয়েন্সের মধ্যে আমরা পার্থক্য একটা বুঝতে পারলাম, তাই না? এবার আমরা যেতে চাই আসলে এই টার্ম সংখ্যার উপর নির্ভর করে আমরা সিকোয়েন্সকে দুই ধরনের পেতে পারি। তো ডিপেন্ডিং অন দ্য টার্ম, সিকোয়েন্স দুই ধরনের হতে পারে। কি সিকোয়েন্স দুই ধরনের হতে পারে। তো আমরা একটু দেখতে চাই কিভাবে দুই ধরনের হতে পারে। তো আমরা লিখতেছি, আমরা একটু আসলে বেসিক গুলো আলোচনা করছি, আমাদের সিলেবাসে বেসিক নেই, আসলে সরাসরি বলে দিচ্ছে কনভার্জেন্স সিকোয়েন্সটা শুধুমাত্র দরকার। আমরা একটু দেখবো সেটা কনভার্জেন্স সিকোয়েন্স। তো এটা কি আসলে? এটা আসলে ডিপেন্ডিং অন দ্য টার্ম, অর্থাৎ টার্মের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং ওয়ান দ্য টার্ম, টার্মের উপর ডিপেন্ড করে আমরা সিকোয়েন্সকে দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স আর একটা ফাইনাইট সিকোয়েন্স। তো আমরা এটা কিন্তু একদম সহজ ব্যাপার, ফাইনাইট সিকোয়েন্স। ওকে, আরেকটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। ওকে, ফাইনাইট সিকোয়েন্স গেল, আরেকটা আছে হচ্ছে আপনার ইন ফাইনাইট সিকোয়েন্স। তো ইনফাইনাইট সিকোয়েন্স আর ফাইনাইট সিকোয়েন্স এটা আমরা বুঝতে পারছি। আমরা কয়েকটা এক্সাম্পলও দিতে পারি চাইলে। কি কি এক্সাম্পল দিতে পারি? তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে ফেলি। এক্সাম্পল কি এক্সাম্পল? এক নাম্বার, কিছু কিছু সিকোয়েন্স আমরা এমনিতে নামকরণ করতে পারি। যেমন মনে করেন এই ধরনের সিকোয়েন্সকে আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স বলতে পারি। অ্যারিথমেটিক সিকোয়েন্স, সেটা কি? এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন থাকবে মনে করেন, এবং এরকম টার্মটা দিয়ে দিলাম। সাপোজ মনে করেন 2 5 8, আরেকটা হচ্ছে 11, আরেকটা 14। তো দেখেন এখান থেকে এটা কেন অ্যারিথমেটিক সিকোয়েন্স বলা হয় আশা রেখে আপনারা বুঝতে পারছেন, কারণ এটা সমান্তর ধারা আমরা পড়তাম না আগে, ধারা আসলে এবার ধারা না, তো সিকোয়েন্স মানে আসলে অনুক্রম। তো দেখেন এখানে আসলে একটা এরকম ডিফারেন্সটা একদম সবার জন্য ঠিক আছে। এই যে এখানে একটা রুল মেনে চলছে আসলে, এরকম যে 11 - 8 দেখেন 3 3 করে আসলে ডিফারেন্স আছে, এই কারণে আমরা এটাকে আসলে অ্যারিথমেটিক বলে থাকি, আর কিছু না। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স। ওকে, এবং এই সিকোয়েন্সের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটাকে আমরা যদি বলি মানে ফার্স্ট পজিশনে কি আছে? 2 আছে। তো এটা কিন্তু একটা সুন্দর ব্যাপার, তাই না? তো ডেফিনেশনটা আমরা বুঝতে পারছি। তো এক নম্বরে এরকম অর্ডার লিস্ট অফ আমরা টার্মস থাকবে, যেখানে ফাইনাইট অথবা ইনফিনিট টার্ম থাকতে পারে। যেমন এই যে অ্যারিথমেটিক সিকোয়েন্সটা লিখলাম এক নাম্বার দিয়ে, সেখানে কিন্তু আসলে ফাইনাইট সংখ্যক টার্ম আছে, তাই না? যেখানে আমাদের আবার প্রত্যেকটা টার্মের পজিশন আছে, যেমন এক নাম্বার পজিশনে 2 আছে, 2 নাম্বার পজিশনে 5 আছে, 3 নাম্বার পজিশনে হচ্ছে 8 আছে, 4 নাম্বার পজিশনে হচ্ছে 11 আছে, 5 নাম্বার পজিশনে হচ্ছে 14 আছে। তো এরকম একটা ব্যাপার আছে। এরকম করে আমরা আরো কিছু সিকোয়েন্স করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে একটা নাম আছে ফিবোনাক্কি সিকোয়েন্স, সেটা একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। ফিবোনাক্কি NACCI, ফিবোনাক্কি সিকোয়েন্স নামে একটা সিকোয়েন্স আছে। তো সেই সিকোয়েন্সটা যদি আমরা একটু বলি যে সেই সিকোয়েন্সটা কিরকম ছিল, সবার মনে থাকার কথা। আমরা আসলে আমি সবসময় আসলে যদি বলেন এই সিকোয়েন্সটি তো আসলে অনেকভাবে ডিনোট করা যায়, এরকম বলতে পারেন চাইলে। এই যেখানে দেখেন সিকোয়েন্সকে আমরা ডিনোট করতে পারি এরকম 3টা নোটেশন দ্বারা। সবচেয়ে বহুল প্রচলিত 2টা নোটেশন হচ্ছে আসলে অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন এবং হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যেটা সেটা। তো আমি আসলে সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশনকে চুজ করি, বা আমি মনে করি ওইটা দিয়ে উচিত।
আমার কাছে ভালো লাগে, উচিত বলতে আমার কাছে ভালো লাগে। তো এখানে ফিবোনাক্সি সিকোয়েন্সটা আমরা যেরকম ভাবে পড়েছিলাম 0 1 1 এরকম করে 2 3 5 8 এরকম করে চলতে থাকতো। এটা তাহলে এটা কি, এটা একটা ইনফাইনাইট সিকোয়েন্স। আচ্ছা এখানে ব্যাপারটা কি, এখানে দেখেন আমরা জানি ফিবোনাক্সি সিকোয়েন্স কাকে বলে, সেটা আমরা একটু লিখে দিই যে স্টার মানে প্রত্যেকটা টার্ম ইজ দ্য স্টার is the sum of is the sum of the two preceding এগুলো বলে দিব, সমস্যা নেই, terms starting with 0 and starting with 0 and 1 এটা লিখে দিলাম 0 and লিখি নাই 0 with 0 দিয়ে দিই and হচ্ছে 1 কি বলছে দেখেন, আমরা এগুলো কিন্তু জানি। তারপর আমি একটু লিখে দিচ্ছি, বলছে ফিবোনাক্সি সিকোয়েন্সটা কি বলছে, সেখানে প্রত্যেকটা টার্ম একটা সাম হবে কার পূর্ববর্তী মানে আগের দুইটা টার্মের। যেমন যেমন মনে করে আমরা যদি যাইতে চাই যে এই টার্মটা 3, এই 3 কিভাবে পাওয়া যাবে বলছে এর আগের দুইটা টার্মের যোগফল হিসাবে পাওয়া যাবে। দেখেন এর আগের দুইটা টার্মের যোগফল। আবার দেখেন 5 কিভাবে পাওয়া যাবে বলছে আগের দুইটা টার্ম, 5 এর আগের দুইটা কি আছে 3 আর 2, ঠিক আছে। এই ধরনের সিকোয়েন্সকে বলবো ফিবোনাক্সি সিকোয়েন্স। ওকে, তাহলে এই ফিবোনাক্সি সিকোয়েন্সটা কি একটা ইনফাইনাইট সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে এই যে एग्जांपल গুলো আমরা পড়ে ফেললাম, তাই না? তা আমরা পারবো না? ঠিক আছে, তাহলে এই যে এরকম বেসিক গুলো আমাকে পড়তে হবে। এক নাম্বার কথা গেল এইটা, এবং সিকোয়েন্স এবং সেটের মধ্যে পার্থক্য কি এটা স্যাররা জিজ্ঞেস করবে, তো এটা আমরা পারবো। এবং সকল সিকোয়েন্সকে আমরা কিন্তু এক ধরনের যদি আমরা সেট দিয়ে লিখতে পারতাম। দেখেন একটা কথা আছে, সেটা হচ্ছে ধরেন আমার কাছে একটা সিকোয়েন্স আছে, সাপোজ xn একটা সিকোয়েন্স আছে এবং আমার কাছে এরকম দিয়ে দিল যে 2 2 2 2, এটাকে বলা হয় কনস্ট্যান্ট সিকোয়েন্স। এই যে প্রত্যেকটা টার্ম আসলে 2, এই কারণে এই সিকোয়েন্সকে বলা হয় কনস্ট্যান্ট সিকোয়েন্স। 2 হলে যে কনস্ট্যান্ট বলবে এরকম না, মানে 3 হতে পারে, 4 হতে পারে, অর্থাৎ সব টার্ম একই থাকবে। তো আমরা যদি চাই একে আমরা চাইলে এরকম করে যে সেট আকারে যদি লিখতাম, কেউ এটাকে কিন্তু সেটও ভাবতে পারতো, এবং দেখেন এটাকে কিন্তু সেট আকারে লিখতে পারতো। চাইলে যে কেউ যদি বলতো যে সিকোয়েন্সকে আমরা চাইলে এরকম সেট আকারে লিখতে পারে কিন্তু, তার মানে সিকোয়েন্স এক ধরনের সেট হতে পারে পরবর্তীতে, কিন্তু সকল সেট সিকোয়েন্স নাও হতে পারে, এটা কিন্তু আমরা বলছি। ওকে, এটা গেল। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, আমরা যে আসলে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে আমরা আসলে xn বা an এভাবে কেন সিকোয়েন্সকে ডিনোট করি? আমরা সেটকে যেমন ডিনোট করি ক্যাপিটাল A দ্বারা বা ক্যাপিটাল B দ্বারা, মনে আছে নিশ্চয়ই যে ক্যাপিটাল B সমান 1 2, তাই না? এরকম, কিন্তু সিকোয়েন্সকে আমরা এভাবে কেন ডিনোট করি? এরকম একটা প্রশ্ন আপনার থাকতে পারে, যেমন 1 2 3 সাপোজ। এরকম ডিনোট করার কারণ হচ্ছে আমরা এই যে এটাকে বলি না যে ফার্স্ট পজিশনে কি আছে 1 আছে, আচ্ছা ফার্স্ট পজিশনে 1, এটাকে আমরা এইভাবে ডিনোট করি যে এই যে x1 মানে ফার্স্ট পজিশনে আছে, এই যে, ঠিক আছে। এই কারণে আসলে এরকম আকারে দেই, ফার্স্ট পজিশন এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই কারণে আমরা এইভাবে ডিনোট করি xn বা an, ঠিক আছে। সাপোজ an একটা সিকোয়েন্স, তখন আমরা তার টার্ম যদি হয় 1 হাফ 1 থার্ড, তখন আমরা বলি যে এটাকে বলা হয় a1। এটা দ্বারা বোঝায় হচ্ছে আসলে যে এই যে an নামক একটা আমাদের সিকোয়েন্স আছে, তার ফার্স্ট টার্মটা কি, সেই ফার্স্ট টার্মটা হচ্ছে 1, a2 দ্বারা বোঝাবে সেকেন্ড টার্ম, a3 দ্বারা বোঝাবে থার্ড টার্ম। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তো এটা হচ্ছে আমাদের এর জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার গেল। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো আমাকে সুন্দর করে পড়া লাগবে। সাথে সাথে আমরা যেহেতু একটু বড় ক্লাসে উঠছি, এই যে ডেফিনেশনটা দেখতেছেন, এই ডেফিনেশনটা আসলে হচ্ছে ছোট ক্লাসের জন্য, মানে একদম ছোট ক্লাসের জন্য। তো আমরা পরবর্তীতে যে ডেফিনেশনটা দেই, বড় ক্লাসে যে বইতে যে ডেফিনেশনটা দেই, ডেফিনেশন অফ সিকোয়েন্স, সেটা অনেকটা এরকম যে ডেফিনেশন অফ সিকোয়েন্স, সেটা একটু বুঝাই এরকম একটা ব্যাপার যে একটু খেয়াল করতে হবে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি যে ডাকলাম, সাপোজ আমি বললাম 1 নামক একটা ব্যাপার আসো, 2 যায় হাজির হবে, মানে 1 নাম্বার পজিশনে। আমি বললাম 2 আসো, তখন 5 যাবে। আবার বলছি 2 আসো, এক নামক একটা ব্যাপার আসো, তখন সে 2 যাবে। 2 নাম্বার আমি বলবো 2, তখন 5
মনে করেন আমাদের স্টুডেন্ট রোল কল করছি, ওকে, যে 1 তখন 2 সাড়া দিবে, 2 তখন 5 সাড়া দিবে, 3 তখন কে সাড়া দিবে, 8 সাড়া দিবে, 4 মানে আসলে এগুলো পজিশন, 4 তখন 11 সাড়া দিবে, 5 তখন হচ্ছে আসলে 14 সাড়া দিবে, তাই না? তাই না? তার মানে পরবর্তীতে আমরা এরকম এই যে বললাম 1 1 নাম্বার পজিশনে কে আছে বলছে 2, 2 নাম্বার পজিশনে কে আছে বলছে 5, 3 নাম্বার পজিশনে কে আছে বলছে 8, 4 নাম্বার পজিশনে কে আছে বলছে 11, 5 নাম্বার পজিশনে কে আছে বলছে 14। তাহলে এই যে এই ব্যাপারগুলো এটা কি আসলে, এই যে এটা পজিশন, আর এগুলো হচ্ছে আসলে ন্যাচারাল নাম্বার। পর আর এগুলা কি, এগুলাকে আমরা চাইলেই লিখতে পারি যে এগুলো আসলে রিয়েল নাম্বার, তাই না? তাই না? এখন যদি আমরা চাই এটাকে, এই যে ঘটনা, এটা থেকে আমরা এখন নতুন একটা ডেফিনেশন দিতে পারি বড় ক্লাসের জন্য। কি ডেফিনেশনটা কি? যে আসলে একটা ফাংশন আমরা আরো সুন্দর করে লিখি যে এ সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ফাংশন। এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স হচ্ছে ইজ নাথিং, কিছুই না, একটা ফাংশন ছাড়া আর কিছুই না, এটাই বলতে চাচ্ছি, নাথিং বাট ফাংশন। একটা সিকোয়েন্স একটা ফাংশন ছাড়া আর কিছুই না, ঠিক আছে? তাহলে সেটাকে কিভাবে ডিফাইন করব? এরকম যে ফাংশন, একটা ফাংশন আমি নাম দিলাম এফ, একটা ফাংশন, এ ফাংশন এফ কোথা থেকে কোথায়, এই যে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে? এইটাকে আমরা বলবো ইজ সেড টু বি, ইজ সেড টু বি সিকোয়েন্স, সিকোয়েন্স ইন আর। কেন আর বলছি? যখন আমরা রিয়েল নাম্বার বলবো তখন ইন আর বলবো। এই যে এই ঘটনা থেকে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করবো, ঠিক আছে? অর্থাৎ 1 বলছি সে একজনকে দিবে, 2 বলবো সে আরেকজনকে দিবে, 3 বলবো সে আরেকজনকে দিবে, 4 বলবো সে আরেকজনকে দিবে, অর্থাৎ একটা স্পেসিফিক পজিশন দিতেছে, হ্যাঁ, পজিশনের সাপেক্ষে একটা ব্যাপার পাচ্ছি। তাহলে এইগুলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এইভাবে ডেফিনেশনটা আমাদের লেখা হয় বা বইতে পড়া হয়। এখন একটা কথা আছে, সকলে বলতে পারে যে আচ্ছা এটা কেমন কথা হলো যে আপনি ন্যাচারাল নাম্বার থেকে কি সবসময় রিয়েল নাম্বারই হবে, এরকম কোনো কথা আছে? না, এরকম আমি কথা বলছি না। যদি ম্যাপটা এরকম হয় যে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার হয়, তখন এই ধরনের সিকোয়েন্স হইলে আমরা তাদেরকে বলি হচ্ছে রিয়েল সিকোয়েন্স, আর কোনো কিছু না, রিয়েল সিকোয়েন্স। হ্যাঁ, অন্যান্য কিছু হতে পারে, সেটা রিয়েল নাম্বার হইতে হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? যদি ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো সেট হয় তখন ওইদেরকে আমরা শুধু সিকোয়েন্স বলবো। ওকে ওকে, ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা ডেফিনিশন গেল। এরপরে আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি বাউন্ডেড অ্যাবভ অফ এ সিকোয়েন্স, কারণ যেহেতু আমরা প্রথম অধ্যায়টা পড়ে ফেলছি। তারপরে আমরা লিখতে পারি বাউন্ডেড বিলো অফ এ সিকোয়েন্স, তাহলে আমরা সেগুলো একটু করে ফেলি যেহেতু আমরা একটা প্রথম অধ্যায় শিখে ফেলছি। তো এটা একই জিনিস, বাউন্ডেড bounded above of a sequence, bounded above of a sequence। এটা আমরা একটু দেখতে চাই bounded above of a sequence কি। যেহেতু আমরা সেট পড়ে আসছি কিছুক্ষণ কিছু এর আগের লেকচারটায়, সেহেতু আমাদের জন্য এটা আসলে কঠিন কিছু হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাউন্ডেড above বলতে কি বলছিলাম, যে একটা সেট তখনই বাউন্ডেড above হবে, আমি সেটের সাথে তুলনা করছি আগে, যে যখন সবার মনে আছে যে ইউকে আমরা বলতে পারতাম যে আপার বাউন্ড, মনে আছে? কখন বলতে পারতাম? যে যখন হচ্ছে ইউটা বড় হবে অথবা সমান হবে এক্স থেকে, এবং এক্স জানো কি, এক্স আসলে বুঝাচ্ছে সেটের সকল উপাদানকে, সবার মনে থাকার কথা একদম প্রথম লেকচার রিয়েল অ্যানালাইসিসে, যে সেটের সকল উপাদানকে বুঝাবে। ঠিক তেমনি এখানেও আমরা সেরকম একটা ডেফিনেশন দিব যে একটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্স সেটা কি বাউন্ডেড অ্যাবভ হবে? এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স, সেটা নাম দিলাম আমরা ইন জেনারেল এন হতে পারে, অথবা আপনি এক্স এর নাম দিতে পারেন। একটা সিকোয়েন্স সেটা ইজ সেড টু বি, বলা হবে একটা বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ, কখন বলা হবে বাউন্ডেড অ্যাবভ? ইফ, যদি সেখানে আমরা দেয়ার এক্সিস্ট, সেখানে আমরা পাই, সেখানে পাই কি একটা রিয়েল নাম্বার, এ রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার পাই, নাম দিলাম আমি কে, আপনি দিতে পারেন ইউ, কোনো সমস্যা নাই, কে, সাজ দ্যাট, যাতে করে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম সেটা কি হবে,
ছোট হবে আর কেটা যে বড় অথবা সমান হবে, এই যে এখানে সাথে মিলাই দেখেন আপার বাউন্ড পাইতে গেলে কি ঘটনা ঘটতো। বলছিলাম ইউকে আমরা আপার বাউন্ড বলবো যদি সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে সে বড় অথবা সমান হয়, তাই না? ঠিক তেমনি এটাও সেই ডেফিনিশন, দেখেন পারলে একই ডেফিনিশন। ঠিক আছে, যেখানে এখানে বলে দিতে হবে যে এখানে কিন্তু আমরা এটা বললাম যে সিকোয়েন্সের এটা দ্বারা কিন্তু সেটাই বললাম, একই জিনিস বললাম যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ছোট অথবা সমান হবে কে থেকে, দেখেন একই জিনিস। এবং এখানে একটু বলে দিই যে আসলে এই যে এনটা আসলে স্মল এনটা আসলে আসবে হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। ওই যে a1 অর্থাৎ ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এই যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, মনে আছে সবার নিশ্চয়ই? এরা সবাই কি হবে কে থেকে ছোট অথবা সমান হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চাইলে করতে পারি। এটা বাউন্ডেড অ্যাবভ অফ এ সিকোয়েন্স। তাহলে বাউন্ডেড বিলো অফ এ সিকোয়েন্স আমরা পারবো না? বাউন্ডেড বিলো bounded below of a sequence। আচ্ছা সেটা কি, আমি আবার ডেফিনিশনটা লিখে দিই, এটা আমরা পড়াই ফেলছি তারপরেও আবার আমরা লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই, একদম সুন্দর করে বলবো। একটা সিকোয়েন্স n অথবা নাম দিতে পারি, সেই সিকোয়েন্স হতে পারে xn, সেটাকে আমরা is said to be is said to be এখানে to be হবে, ওকে, to be bounded above, এখানে লিখতে পারি to be bounded below। কখন বিলো বলা হবে? ইফ যদি সেখানে এমন একটা জিনিস পাই, এমন একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করে, কোনটা বলছে, সাপোজ মনে করেন এমন একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করে, সেই রিয়েল নাম্বারের নামটা দিলাম আমি হচ্ছে এবার এল। ওকে, তো যাতে করে কি হবে, সাজ দ্যাট যাতে করে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হয়, বড় হয় অথবা সমান হবে কার, এল এর, তখন আমরা বলতে পারবো। যেখানে এনটা কি, এই যে এনটা বলছি, এনটা হচ্ছে আসলে ন্যাচারাল নাম্বার থেকে আসবে। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপর আমরা চাইলে এখন যেহেতু বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো করে ফেলছি, তাহলে বাউন্ডেড সিকোয়েন্স সম্পর্কে আমরা বলতে পারবো না? বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, তাহলে বাউন্ডেড সিকোয়েন্সটা কি? যদি কোন একটা সিকোয়েন্স এমন বাউন্ডেড বিলো এবং বাউন্ডেড অ্যাবভ হয়, তখন তাকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলবো। একদম সহজে লিখে ফেলি, এই সিকোয়েন্স ইজ সেড টু বি বাউন্ডেড সিকোয়েন্স যদি তার বাউন্ডেড বিলো এবং বাউন্ডেড অ্যাবভ হয়ে থাকে। বা আমরা এখন শর্টকাটে লিখে ফেলবো, এত কিছু পড়ার দরকার নেই, কারণ আমাদের যেহেতু এমসিকিউ আসবে এবং আমাদের সিলেবাসে এগুলো নেই, তারপর আমরা একটু বেসিক বলে দিচ্ছি। বাউন্ডেড বিলো প্লাস বাউন্ডেড অ্যাবভ যদি হয়ে থাকে, তখন আমরা ওই সিকোয়েন্সকে আমরা বলবো বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আনবাউন্ডেড কে যে কোনো একটা যদি না হয়ে থাকে, আমরা একদম সেটের মতো করে ফেলবো। ওকে, তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্স কি হবে? যদি দেখি যে সে বাউন্ডেড অ্যাবভ কিন্তু বাউন্ডেড বিলো না, তখন আনবাউন্ডেড। আবার যদি দেখি সে বাউন্ডেড বিলো বাট বাউন্ডেড অ্যাবভ না, তখন সে কি হবে? আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আনবাউন্ডেড সিকোয়েন্সটা আমরা লিখে ফেলতে পারি, আমরা আনবাউন্ডেডটা লিখে ফেলি আনবাউন্ডেড। ওকে, আনবাউন্ডেড সিকোয়েন্স। ওকে, আনবাউন্ডেড সিকোয়েন্সটা কি? আনবাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে সেই সিকোয়েন্স যে সিকোয়েন্সটা আসলে বাউন্ডেড না। সহজ কথা। তাহলে এটা একটু করে ফেলেন, এটা একটু করে ফেলতে হবে। সেটা কি? a sequence which is not bounded, or sequence which is not bounded is called unbounded. Okay, unbounded sequence। আমরা কিছু এক্সাম্পল দিই, তা না হলে বুঝতে পারবো না আমরা এই ঘটনাগুলো। আচ্ছা, আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি, সাপোজ an একটা হচ্ছে সিকোয়েন্স, আর সিকোয়েন্স গুলো এরকম আকার আছে, a1 2 3 4 5, সাপোজ এরকম আছে। এখন ওই যে আমরা বলছিলাম এই ক্ষেত্রে কি বাউন্ডেড, মনে আছে নিশ্চয়ই যে বাউন্ডেড অ্যাবভ কিনা। তখন আমরা যদি মনে করে নিই যে আসলে এটাকে আমরা সংখ্যা রেখায় সাজাতে চাই, মনে করে নিতে চাই যে আসলে টার্মগুলোকে এমন ভাবে সাজাতে চাই সংখ্যা রেখায়। তো এখানে চাইলে আমি এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এরকম আছে। চাইলেই তো আমরা বাউন্ডারি দিতে পারি, তাই না? ওই যে এর আগের গল্প বলেছিলাম আগের ক্লাসে,
এভাবে দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, তাই না? আচ্ছা, আমি যদি বলি 6, অবশ্যই 6 একটা 6, এটাকে আমরা বলতে পারবো কি আপার বাউন্ড। কেন বলতে পারবো? কারণ দেখেন 6 থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ছোট। আমি কি বলছি? ছোট অথবা যদি সমান হয়, আমরা কি 5 কে বলতে পারবো? পারবো। অথবা বলছিল সমান হতেও পারে, কিন্তু আমরা কি 4 কে বলতে পারবো? পারবো না। কারণ 4 কে কেন বলতে পারবো না আপার বাউন্ড? বলতে পারবো না এই কারণে, তাহলে এই যে সম্পত্তি, এই যে আমার বাবার সম্পত্তি, এটুকু বাকি থেকে যায় এই কারণে। তাই এগুলো তো আমরা পারা উচিত, তাই না? এগুলো পারা উচিত, যেহেতু আমরা প্রথম ক্লাসে বুঝাইছি একই রকম জিনিস, তাহলে এগুলো আমরা পারবো না। ওকে, এটা গেল একটা ব্যাপার। এখন আমাদের বেসিক যেহেতু শেষ, সেটা হচ্ছে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স। তো আমরা এখন কনভার্জেন্ট সিকোয়েন্সটা পড়তে চাই। কনভার্জেন্ট সিকোয়েন্স কি সেটা একটু দেখতে চাই। তো কনভার্জেন্ট সিকোয়েন্স কি? একটা সিকোয়েন্স এটা কিন্তু আমাকে একটু বুঝতে হবে, কারণ এটা আমাদের একটু সিলেবাসে আছে। এই সিকোয়েন্স xn এরকম দিলাম is said to be, বলা হবে said to be convergent কখন বলা হবে? যদি এই ঘটনা ঘটে। কি ঘটনা? যে এরকম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, ওই যে সিকোয়েন্সটার এটা এক্সিস্ট করে, সাথে সাথে এক্সিস্ট করলে হবে না, সেটা ফাইনাইট হতে হবে, সাথে সাথে আরেকটা কন্ডিশন মানতে হবে, এবং সেটা ইউনিক হতে হবে। অর্থাৎ লিমিটগুলো যেন আমরা বিভিন্ন কিছু না পাই, এবং সাথে সাথে ইউনিক হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমরা ডেফিনেশনটা বুঝাই যে কনভার্জেন্ট সিকোয়েন্স আসলে কি। তো আসলে এক্সাম্পলে যাই। এক্সাম্পল, ওকে, আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। এইটুকু আমাদের সিলেবাসে আছে যদিও। সেটা হচ্ছে, মনে করেন আমরা একটা সিকোয়েন্স নিলাম যে xn হচ্ছে একটা সিকোয়েন্স, আর তার টার্মগুলো আসলে এরকম আকারে আসবে 1/n, এরকম আকারে আসবে। তাহলে আসলে আমাদের এখানে আমরা যদি সলিউশনটা করতে চাই, মনে করেন যে আসলে এটা বলে দিল যে এটা কি আসলে কনভার্জেন্ট সিকোয়েন্স কিনা, আপনার কাছে প্রশ্ন করলো কনভার্জেন্ট কিনা। ওকে, আমরা সেটা সলিউশন করতে চাই যে এখানে আমাকে একটা ব্যাপার আছে যে 1/n, সেটা কি? আচ্ছা, আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে xn এটা সমান হচ্ছে আসলে 1/n। ওকে, এখন আমাকে কি ক্যালকুলেশন করতে হবে? আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে, এই ব্যাপারটা ক্যালকুলেশন করতে হবে, এই যেটা। তো আমরা তো লিমিটের অঙ্ক সবাই পড়ে আসছি, এরকমই একটা ব্যাপার থাকবে। আমরা যদি এখানে এখন বসাই যে লিমিট ওটার মতো n টেন্ডস টু ইনফিনিটি xn, তো এর পরবর্তী লাইন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn মানে কি আসলে 1/n। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন বসাই, লিমিটটা বসাই যে 1/ইনফিনিটি মানে আসলে 0 কাছাকাছি, তাই না? আমরা 0 লিখলাম। যে এটা কি দেখেন তো, এই যে 0 পাইলাম, এই যে 0 ব্যাপারটা পাইলাম, তাহলে এই যে লিমিটটা এক্সিস্ট করছে না? লিমিট কখন এক্সিস্ট করে না সেটা কিন্তু আমরা জানি ছোটকালের পড়া, যে 7টা ক্যান্সার ফর্ম আছে, মানে ইনডিটারমিনেট ফর্ম, তাই তখন লিমিট এক্সিস্ট করে না। তাহলে এক্সিস্ট করলো, এই যে 0 পাইলাম। তারপর ফাইনাইট মানে কি? ইনফাইনাইট হলো না, এটা কি ইনফিনিটি হলো না। এরপরে দেখেন ইউনিক পাইলাম, এই 0ই পাবো, সবাই কিন্তু 0ই পাবে, তাই না? তাহলে এটা ইউনিক হলো। সুতরাং আমরা বলতে পারি যে এই যে সিকোয়েন্স যেটা আছে সেটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে আমরা কি করব, কোন একটা সিকোয়েন্স যদি আমাকে বলে যে এটা আসলে কনভার্জেন্ট কিনা, তখন আমরা কি করব, তার লিমিটটা হচ্ছে আসলে বের করব। লিমিট যদি বের করে দেখি সেটা একটা সেটা তো যদি বের হয় মানে এক্সিস্ট হয়, তাহলে হইলো। তারপর যদি দেখি এক্সিস্ট হবে, সাথে সাথে ফাইনাইট হতে হবে, সাথে সাথে ইউনিক হইতে হবে। মানে ধরেন আমার একটা বের হয়েছে 0, আরেকজনের আসছে 1, না, এটা হবে না, সবার লিমিট একই আসবে। আরো কিছু এক্সাম্পল দেই তাহলে নাকি, যেমন সাপোজ আরেকটা এক্সাম্পল দেই তাহলে আরো একটু বুঝতে পারবো। আরেকটা দিতে পারি এক্সাম্পল, সেটা হচ্ছে সাপোজ একটা সিকোয়েন্স দিল এরকম xn, আর তার xnটা কিরকম আসলে 5^n। এখন আমরা কি করব, যে আসলে আমাকে জানতে চাইলে এটা কনভার্জেন্ট কিনা, তাহলে আমি কি করব, লিমিট x টেন্ডস টু x না বরং n, ওকে, n টেন্ডস টু ইনফিনিটি, এখানে xn, আর xn মানে কি আসলে, এই যে দেখেন xn মানে আসলে এই যে 5^n। তাহলে এখানে বসান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে 5^n। তাহলে এখান থেকে যদি আমি লিখি 5^n,
আচ্ছা, এখন যদি আমি লিমিটটা বসাই তাহলে 5 টু দি পাওয়ার n মানে n এর জায়গায় ইনফিনিটি বসালে 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে আসলে ইনফিনিটি আসবে। তাহলে এটা কি হলো? এটা কি ফাইনাইট হলো? ফাইনাইট একটা সংখ্যা হলো না ইনফাইনাইট একটা ব্যাপার আসলে? যে ফাইনাইট হলো না, এক্সিস্ট করছে ঠিক আছে, বাট এই যে কিন্তু হলো কি হলো না, ফাইনাইট হলো না। তার মানে এটা কিন্তু আসলে কনভার্জেন্ট সিকোয়েন্স না। তাহলে এই সিকোয়েন্সকে বলা হবে আসলে ডাইভারজেন্ট সিকোয়েন্স। কি বলা হবে? ডাইভারজেন্স। যদি কখনো আমি তাহলে সেই ডেফিনিশনটা লিখে দিই, তাহলে এটা আমরা লিখবো এই যে প্রথম এক্সাম্পলটা, the sequence xn এরকম equals to 1 by n, এটা হচ্ছে একটা is convergent। এটা দেখলাম কনভার্জেন্ট হচ্ছে। ডেফিনেশনটা কি বলছে? একটা সিকোয়েন্সকে আমরা কনভার্জেন্ট বলতে পারবো যদি তার এই যে এরকম লিমিট বের করে ফেলি, সেটা যদি এক্সিস্ট করে ফাইনাইট হয় এবং ইউনিক হয়, তখন ওই সিকোয়েন্সকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, আর ডাইভারজেন্ট সিকোয়েন্স কখন বলবো একটু লিখে ফেলি। ডাইভারজেন্ট সিকোয়েন্স এটা কখন বলবো? বলছে ডাইভারজেন্ট সিকোয়েন্স আমরা তখন বলতে পারবো যদি একটা সিকোয়েন্স, সাপোজ এই সিকোয়েন্স xn, সেটাকে আমরা is said to be divergent sequence। কখন ডাইভারজেন্ট বলতে পারবো? বলছে ডাইভারজেন্ট সিকোয়েন্স ইফ, যদি এই ঘটনা ঘটে, কি আমরা যদি লিমিট টেন্ডস টু ইনফিনিটি নেই, xn হয় প্লাস ইনফিনিটি হবে অথবা মাইনাস ইনফিনিটি হবে, তখন ওই ধরনের সিকোয়েন্সকে আমরা কি বলবো? ডাইভারজেন্ট সিকোয়েন্স। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম পরবর্তী, দ্য সিকোয়েন্স, এখানে লিখে দেই দ্য সিকোয়েন্স 5 to the power n is divergent sequence। ওকে, পারবো না? এটা আরেকটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আসলে অসিলেটরি সিকোয়েন্স। সেটা একটু বলে দেই তাহলে লাস্ট। সেটা হচ্ছে অসিলেশন থেকে আমাদের অসিলেটরি বলতে পারি। অসিলেশন আমরা পড়ছি না, যে দুলাল্যমান একটা ব্যাপার আছে বাংলায় বলে। ওকে, এই সিকোয়েন্সকে বলা হবে হচ্ছে আপনার কিরকম সিকোয়েন্স? অসিলেটরি সিকোয়েন্স বলবো। দেখি আমি একটু লিখে দিই। একটা সিকোয়েন্স সেটা হচ্ছে এরকম, আমরা ইন জেনারেল নাম দিলাম xn। এটাকে আমরা বলতে পারবো said to be an oscillatory sequence। কখন বলতে পারবো? if, যদি it is neither convergent, মানে কনভার্জেন্ট হলো না, আবার কনভার্জেন্ট সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয়, আবার যদি ডাইভারজেন্ট সিকোয়েন্সও না হয়। তো এটা লিখে দিই, nor a divergent sequence। তো দেখি আমরা এবার একটু একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা নিয়ে ফেলি। সাপোজ আমরা একটা সিকোয়েন্স নিলাম এরকম, সাপোজ xn, সেটা আসলে এরকম, xnটা এরকম ভাবে ডিনোট করে দিচ্ছে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে? আচ্ছা দেখেন এবার এটার আসলে টার্মগুলো কিরকম আসতেছে দেখেন। যদি আমরা n এর মান 1 বসাই -1, 2 বসাইলে 1, 3 বসাইলে -1, অর্থাৎ বিজোড় সংখ্যক বসাইলে মাইনাস আসবে, আর জোড় সংখ্যক বসালে প্লাস আসবে। এবং আমরা জানি যে সিকোয়েন্সের টার্ম রিপিট হতে পারে, তাই না? এখন যদি আমরা লিমিটগুলো ক্যালকুলেশন করে ফেলি, হিয়ার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, আর xn মানে কি আসলে? সেটা হচ্ছে এরকম। এখন এর দুটা রেজাল্ট পাচ্ছি। কি কি পাচ্ছি দেখেন, একটা পাচ্ছি 1 আর একটা পাচ্ছি -1। কখন? যখন আসলে এখানে ইনফিনিটি বসান। আচ্ছা, n is even। ওকে, আর এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি
-1 কখন? n is what, তাই না? n is what, ওকে, ঠিক আছে। তাহলে দুটা রেজাল্ট পাচ্ছি আমরা যখন এই লিমিটটা ক্যালকুলেশন করছি, তখন কয়টা রেজাল্ট পাচ্ছি? দুটা রেজাল্ট পাচ্ছি। এই যে এই লিমিটটা ক্যালকুলেশন করবে, আমরা তো লিমিট ক্যালকুলেশন জানি সবাই, তাহলে দুটা রেজাল্ট পাচ্ছি। এখন দেখেন আমাদের লিমিট কিন্তু এক্সিস্ট হলো, তাহলে কি লিখতে পারি? সুতরাং এখানে আমাদের লিমিট অফ xn এটা কিন্তু এক্সিস্ট করছে, মানে আমরা একটা লিমিটিং ভ্যালু পাইছি, তাই না? বাট ফাইনাইটও পাইছি, ইনফাইনাইট কিন্তু কিছু পাই নাই। বাট এখানে যেটা আছে সেটা ইউনিক না, দুটা পাইছি, একটা 1 একটা -1, বাট নট ইউনিক। এই কারণে এটা কিন্তু আসলে কি হলো না, এটা কি হলো না, কনভার্জেন্ট সিকোয়েন্স হলো না। আবার ডাইভারজেন্স হলো না, কেন হলো না? কারণ এখানে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি আসে নাই। তাহলে এটা কোন ধরনের সিকোয়েন্স? যেটা বলছে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয়, ডাইভারজেন্ট না হয়, তাহলে এটাকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। এখন এটা করতে আসলে এত ধরনের কিছু লাগে না, এটা করতে একদম সহজ একটা কনসেপ্ট লাগবে। সেটা কি দেখাই, এটা দরকার নেই, এত কিছু দরকার নেই এরকম লিমিট ক্যালকুলেশন করা এই সেই। সেটা হচ্ছে দেখেন অসিলেটরি সিকোয়েন্স আমাদের দুটা রেজাল্ট পাচ্ছিলাম। এই যে এখান থেকে দেখেন, আমি বক্সটা করে দিচ্ছি আগে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে এটার মধ্যে দেখেন দুটা জিনিস পাচ্ছিলাম, একটা পাচ্ছিলাম 1 একটা পাচ্ছিলাম -1। তাহলে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 1। সে কি করছিল? প্রথমে সে কোথায় আসছে? বলছে প্রথম হচ্ছে সে 1 -1 ছিল এখানে, তারপর সে লাভ দিয়ে চলে গেছে এখানে 1 এ, আবার 1 থেকে আবার এখানে আসতেছে, আবার সে এখানে যাচ্ছে, আবার এখানে, আবার সেখানে। তার মানে এই ঘটনাটা আসলে এই যে দুলতেছে, একবার -1 একবার 1 1 -1 1 -1 1 -1 এরকম যদি করে, তখন এই ধরনের সিকোয়েন্সকে বলা হয় আসলে দুল্যমান সিকোয়েন্স অথবা অসিলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের দরকার, আর কিছু দরকার নেই। তাহলে কি কি লাগবে? সিকোয়েন্সের বেসিক লাগবে, আর আমাদের আসলে সিলেবাসে আছে হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্সটা, কিন্তু আমরা আসলে সিরিজের জন্য এতটুকু জানলাম। ঠিক আছে, তাহলে এতটুকু পড়লেই হবে আমাদের সিলেবাস অনুসারে। এটা তো বিশাল জিনিস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে সিকোয়েন্সের পরে। যেহেতু আমাদের সিলেবাস এতটুকু, এই কারণে আমরা এতটুকু করতে চাই, আমরা বাড়তি কিছু করতে চাই না। আমরা আসলে খুব সুন্দর করে সিলেবাসটুকু করতে চাই। তো ভুল ত্রুটি হতে পারে, সেই জন্য আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই। আর ভুল হলে আমাকে অবশ্যই জানাবেন, দোয়া চাই। আবার দেখা হবে, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।